বা লেখেন তো এটা কেটে দিয়ে এম ই এ এন দেখেন আমাদের এই যে লিখছি না এই লেখাগুলো ওরা আবার কোনো মিনিমাম বের করতে চায় ম্যাক্সিমাম বের করতে চায় বা আপনারা এটা কেটে দিয়ে ব্র্যাকেট করে রাখেন কেটে রাখেন সামারি এস ইউ এম এম এ আর সামারি এস ইউ এম এম এ আর ওয়াই ছোট আছে সামারি দেখেন এখানে যখন আমরা লিখলাম প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাদের কি করতে হলো টাইপ করতে হলো কিন্তু আর স্টুডিও যখন আমরা একটু করে আপনাদের এখানে দেখাবো তখন দেখবেন যে জাস্ট তিনটা ডিজিট লেখার সাথে সাথে যত ফাংশন আছে এই ফাংশনগুলো আপনার সামনে চলে আসবে যাতে কি এটা লিখতে চাচ্ছেন এই সুবিধাটা কিসের কি আছে আমাদের আর কিন্তু কনসোল বেস যখন আমরা কাজ করতাম তখন কি হয়েছে মনে করেন সামারি লিখতে গিয়ে এস ইউ এম এ আর ওয়াই লিখছে না এটা দেখা যাচ্ছে ভিতরে কোন একটা ওয়ার্ড আমি কি করেছি মিস করেছি সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউশন করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ভুলটা দেখা যাবে কিন্তু আর স্টুডিওতে সাথে সাথে এই ভুলটা ফিল করা যাবে আমরা এই জন্য এখন আর কন্ট্রোল বেস ইউজ করি না আর কন্ট্রোল বেস ইউজ করি না এখন আমরা ইউজ করি সবসময় আর স্টুডিও তো জাস্ট এটা দেখানোর জন্য যে এটা যারা আবিষ্কারক তাদের দুইজনের নাম হলো রস আইহেকা বা ইহেকা আর রবার্ট জেন্টলম্যান তাদের দুইজনেরই নামের প্রথম ক্যারেক্টার কি আছে আর যার কারণে এর নামকরণ হয়েছে কি আর ইতিহাস বেশি জানা দরকার নেই আর কিভাবে তৈরি হলো নামকরণ আচ্ছা এই আর এই সময় মনে করেন যে আপনারা বিভিন্ন অ্যানালাইসিস করেন না কি অ্যানালাইসিস করেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেমন মিন মিডিয়ান মোড এগুলো বের করেন না তারপরে কি করেন অ্যানোভা করেন না কোরিলেশন করেন না রিগ্রেশন করেন না এই সবগুলো কিভাবে করেন বিভিন্ন সফটওয়্যারে করেন না এই সফটওয়্যার যে আপনি যে একটা ডাটা দিচ্ছেন এরকম জাস্ট বলছেন যে কোরিলেশন এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে যে কোন কোন ভ্যারিয়েবলগুলো কোরিলেশন করবে বিহাইন্ড দা সিন এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোড লেখা আছে ওই সফটওয়্যারের তারা যখনই আপনি এখানে ক্লিক করছেন তখন ওই কোড থেকে সে কি করছে এক্সিকিউশন করে আপনার আউটপুট দেখায় ওই যে ছোট ছোট যে বলা যায় ওয়ার্ক করার জন্য যে ফাংশন বা নিউজ করার জন্য যে ফাংশন এই ফাংশনগুলোকে একসাথে সংরক্ষিত করে বা সংরক্ষণ করে একটা কিভাবে আছে ওখানে প্যাকেজ হিসেবে কি হিসেবে আছে প্যাকেজ হিসেবে ঠিক আর এর মনে করেন যে কোনো কাজ করতে গেলে প্যাকেজের আন্ডারে কাজ করতে হয় বিভিন্ন প্যাকেজের আন্ডারে দেওয়ার পরে ঠিক সিমিলার ভাবে আপনারা স্ট্রাকচারেতে গিয়ে দেখেন অল প্রোগ্রামে যাওয়ার পরে আর এখানে একটু আপনারা দেখে নেবেন এই যে আর স্টুডিও আইকনটা আছে না সবাই আমাদের খেয়াল করেন আইকনটা আছে না আইকনের ঠিক ডান এখানে যদি রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফাংশন আছে প্রথমে আছে কি দেখো তো পিন টু ইনস্ট্রাক্ট মেনু আছে পড়ে গেল হ্যাঁ আমার পিন করা আছে অলরেডি পিন টু টাস্ক বার পিন টু ইনস্ট্রাক্ট মেনু আপনাদের আসছে কিনা এই জিনিসটা হ্যাঁ আসছে এটা মানে কি জানেন কেউ কি বলতে পারবে এটা মানে স্টার্ট মেনু তো বলতে আমাদের এখন টাস্ক মেনু হলো কোনটা এই যে এই বরাবর এটা এখানে দেখা যাচ্ছে আইকন হিসেবে চলে আসছে আমার একটা এরকম আপনাদের আইকন যখন এই আইকন হিসেবে কি পছন্দ হলো ঠিক আছে এটা যে বলা টাস্ক বার তাই না আর স্টার্ট মেনুর ওখানে কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে আইকন করা থাকে প্লেস অর পাওয়ারপয়েন্ট যদি আপনি ওই দুইটাই ক্লিক করে দিবেন তারপরে হবে কি ওকে আর স্টার্ট মেনু থেকে বারবার ওপেন করা লাগবে না আপনি এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন বোঝা গেছে বিষয়টা সবাই যদি সবাই কি টাস্ক বার করবেন না টাস্ক মেনু করবেন টাস্ক বার দুইটাই করবেন যখন এটা আমাদের সুবিধা হয় ঠিক আছে আপনারা একটাই করেন করার পরে দেখেন তো টাস্ক বারে এসেছে কিনা আসছে এবার এই টাস্ক বারে দেখেন ঠিক আমার মধ্যে এরকম আইকন আছে আসছে না এটা একটু ক্লিক করে একটা ক্লিক করে একটা ক্লিক
ডাবল ক্লিক দিলে একটা ক্লিক, ডাবল ক্লিক দিলে দুইটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তাই না? ওপেন করছে অনেকে সময় লাগছে প্রয়োজনে। আচ্ছা, ওপেন হওয়ার পরে দেখেন সবাই আমার সাথে সাথে থাকবেন, কেউ আগে আগে যাবেন না। অনেকের এরকম ফুল স্ক্রিন দেখাচ্ছে, তাই না? অনেকের আছে এরকম ছোট হয়ে গেছে, এরকম ছোট আছে না? যাদের ছোট আছে তারা একটু ম্যাক্সিমাইজ করবেন। এই যে এখানে দেখেন, এই যে মাঝে ক্রসের বাম পাশে একটা আছে, ম্যাক্সিমাইজ করা যায় না? এখানে ক্লিক করে দেখেন তো বড় হয়ে গেছে, আপনার স্ক্রিনটা ফুল হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন আমার সাথে আপনাদের মিলছে না, তাই না? মিলছে? মেলে নাই। এবার মিলছে? হ্যাঁ, তিনটা ইন্টারফেস আছে না আপনাদের? আমারও তিনটা ইন্টারফেস আছে কিনা? ইন্টারফেস তিনটা। আচ্ছা, এখন আপনারা যে কাজটা করবেন সবাই আমার সাথে সাথে, এই দেখেন ঠিক উপরে বাম পাশে কি আছে, ফাইল আছে না? ফাইল আছে, ফাইলের উপরে ক্লিক করেন একটা, ক্লিক করার পর দেখেন কি আছে, নিউ ফাইল, নিউ প্রজেক্ট আছে কিনা? নিউ ফাইলের উপরে কার্সর নিয়ে যান, নিউ ফাইলের উপরে কার্সর নিয়ে যাওয়ার পর দেখেন ডান পাশে কি আছে, আর স্ক্রিপ্ট। দেখেন তো শর্টকাট কি লেখা আছে, কন্ট্রোল শিফট এন। আচ্ছা, ওই কন্ট্রোল শিফট এন এখন আপাতত দেখা যাবে, আর স্ক্রিপ্টের উপর একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন। করছেন? এবার চারটা ইন্টারফেস আসছে না? আচ্ছা, আপাতত এখানে থাক। এবার আসেন আমরা 6 নম্বর শেষ করেছি, 8 মিনিট সময়। নাম্বার 7 নম্বর 8 নম্বর 8 নম্বর এগুলোকে বলা হয় প্যান, লেআউট প্যান। এটাকে বলা হয় কি? লেআউট প্যান। তাহলে এটাকে বলা হয় কি? লেআউট প্যান। প্রথমটা হলো কি এখানে, প্রথমটা হলো 10 নম্বর সোর্স প্যান। প্রথমটা কি হলো? সোর্স প্যান। এখানে কি করা যায়? এখানে আমাদের ওই যে আর বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট কোড এগুলো কি করা যায়, লেখা যায় এবং এক্সিকিউট করা যায়, লেখা যায় এবং এক্সিকিউট করা যায়। এটা ঠিক নিচে দেখেন, নিচে মানে নিচের প্যানটা হলো, এটাকে বলা হয় কন্ট্রোল প্যান। এটা কি বলা হয়? কন্ট্রোল প্যান। এই কন্ট্রোল প্যানটা ছিল কি আরে, তাই না? ওই যে মূল আর কিন্তু আমরা এটাই ছিল, তাই না? উপরেরটা কিন্তু আমরা আর দুটো আনে নাই। আর এইটার ডান পাশে কি আছে? এনভায়রনমেন্ট প্যান। মানে বলেন যে আপনি আরে কতগুলো কাজ করবেন, কি কি কাজ করবেন, সবগুলো ওই এনভায়রনমেন্ট হিসেবে কি করে ওখানে জমা থাকে। আর ঠিকটা নিচের ডান পাশে কি ওটাকে বলা হয় ফাইল এন্ড হেল্প প্যান, ফাইল এন্ড হেল্প প্যান। এখন আসেন প্রথমে আমরা এখানে ছোট করে একটু দাও, 1 নম্বর লাইনে একটু কোড লিখি, একটা কোড লিখি। দেখেন 10 প্লাস কত? 20 20। লেখাটা কি কালারে? নীল। ব্লু। এন্টার দেন তো। রান হয়েছে? না, রান হয় নাই। এখন আছে আপনাদের যে নিচে আর কন্ট্রোলের যে নিচের কন্ট্রোল প্যান আছে, কন্ট্রোল প্যান অনেক লেখা আছে। আমার তো লেখা নাই। নিচে আছে, নিচে কন্ট্রোল প্যানেল ঠিক ডান পাশে দেখেন, এখানে এই যে জায়গাটা, এখানে একটা ভালো মতো দেখা যাচ্ছে না? একটু ইনঅ্যাক্টিভ, ওটার উপর কার্সর নিয়ে যান তো।
কার্সর নিয়েছে কি লেখা আছে ওরে ক্লিয়ার কনসোল ক্লিয়ার কনসোল তার মানে আবার একটা ব্র্যাকেট কি লেখা আছে কন্ট্রোল প্লাস এল মানে আপনি যদি এই কনসোলের উপরে কার্সর রেখে কন্ট্রোল প্লাস এল চাপেন তাও একই কাজ করবে তাই না তাহলে আমি কি ব্রাশের উপর একটা ক্লিক করতে পারি ব্রাশে ক্লিক করার পরে দেখেন কি হয়েছে একবার ক্লিয়ার হয়ে গেছে তাই না আচ্ছা এখন আসেন আমরা যে উপরে একটা লাইন লিখে কি দিলাম এই চাপ দিলাম তাই না কিন্তু নিচে কনসোলে কিন্তু এর আগে আর এর সময় সাথে সাথে 30 লেখা আসছিল আউটপুটটা দেখাচ্ছিল বাট এখানে কিন্তু আউটপুট আসছে না তাই না এখান থেকে এটা হলো বাট আমরা এখানে হলো কোড লিখছি এবং সংরক্ষণ করা যায় কিন্তু এটাকে যদি এক্সিকিউশন করতে হয় তখন রান দিতে হয় কি করতে হয় রান দিতে হয় এই রান দেওয়ার জন্য মনে করেন যে এই যে আপনি প্রথম এক নম্বর লাইন সবাই লেখার সাথে সাথে এক লেখা আসছে না এখানে আপনি কত নম্বর লাইন কোড লিখবেন সব স্পেশালাইজেশন হবে 8 পারবে সুতরাং যদি এখানে ট্র্যাকিং করতে পারবেন যে আপনি এক নম্বর লাইনে যান এক নম্বর লাইনে যান ঠিক আছে আর স্টুডিও এটাই হলো সুন্দর আর স্টুডিও এটাই হলো সুন্দর এখন মনে করেন এই যে এক নম্বর লাইনের ঠিক ডান পাশে যে কোনো একটা জায়গায় কার্সর রাখেন জাস্ট প্রথম লাইনে কার্সর রেখেছেন সবাই রাখার পরে দেখেন এখানে রান নামে একটা আইকন আছে ডান দিকে অ্যারো মতো আছে কি না আছে না এটার উপর কার্সর নিয়ে যান তো ক্লিক করবেন কার্সর নিয়ে গেলে কি লেখা আছে দেখেন তো এখানে রান দা কারেন্ট লাইন ভালো করে বলেন রান দা কারেন্ট লাইন চলতি লাইন or সিলেকশন বা একটা লাইনও রান দেওয়া যায় আবার কোনো কিছু সিলেকশন করে রান দেওয়া যায় এটা কি বোঝা যাচ্ছে তাই না এবং আপনি যদি দেখেন ব্র্যাকেটে আমরা বলতে যে কন্ট্রোল এটা চাপলেও একই কাজ হয় তাই না তাহলে আপাতত আমরা এই লাইনের উপর থেকে রানে ক্লিক করেন রানে ক্লিক করেন তাহলে কি হবে বলেন তো 30 আউটপুটটা এসেছে না আমাদের এবার দেখেন 20 গুণ মানে মাল্টিপ্লাই স্টার 20 স্টার 60 20 স্টার 60 ঠিক আছে এই লাইনের উপরে আছে কন্ট্রোল এন্টার করবেন কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার তাহলে কি একই কাজ করবে না একই কাজ করলো কিনা আচ্ছা এবার দেখেন 600 ভাগ ভাগ বলতে স্ল্যাশ স্ল্যাশ কত 50 600 স্ল্যাশ 50 তাহলে এটাকে কি কন্ট্রোল এন্টার দেব না রান দেব একটা দিলেই হবে যেটা একটা দিলেই হবে মাউস নিয়ে ওইভাবে টানাটানি করা দরকার নেই কন্ট্রোল এন্টার দেন ঠিক আছে কন্ট্রোল এন্টার দেন তাহলে কি রান হবে না রান হবে কয় লাইন কোড হলো এখানে 3 লাইন এখন নিচের কন্ট্রোলটা আবার ব্রাশ করতে পারবো নিচের কন্ট্রোলটা ব্রাশ করেন তো করছেন এখন আমি এই 3 লাইন যদি প্রথম লাইনে যান আবার প্রথম লাইনে আবার যান যে আবার রান দেন কি সব একসাথে এসে গেছে দেখেন না প্রথম লাইনে রান দেন প্রথম লাইনে সব একসাথে আসার কথা না আসলে প্রথমটাই আসে প্রথমটাই আসে তাই না দেখেন আমি আবার রান দিই আপনারা ভালো করে দেখেন এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের আগে বুঝতে হবে সবটাতে এমনিতে আমরা পারবো কিন্তু এই জিনিসগুলো হলো ফুললি বেসিক আমাদের প্রথম লাইনটা যখন রান দিলাম দেখেন আপনি খেয়াল করেন লাইন উপরে অটোমেটিক্যালি কার্সরটা সেকেন্ড লাইনে চলে গেছে তাই না অটোমেটিক্যালি কি সেকেন্ড লাইনে আবার কি ক্লিক করেন সেকেন্ড লাইনে যাওয়া লাগবে ওই রানে আবার একটা ক্লিক করেন রানে আবার একটা ক্লিক করেন অটোমেটিক্যালি সে কি করছে বলে হাফ লাইনে গেল তাই না এভাবে 3 নাম্বার লাইনে ক্লিক করেন আসছে কিনা আসছে আপনি এখন চিন্তা করেন এখানে এভাবে কতগুলো লাইন হতে পারে আপনার একটা অ্যানালাইসিস করতে গেলে 20 লাইন ধরে নেন 20 লাইন এখন 20টা লাইন ঠিক এভাবে একটা একটা করে লাইন ক্লিক করবেন সবগুলো মার্ক করে একটা করে ক্লিক করবেন তাহলে একটা ক্লিকে যদি মনে করেন যে কত হাফ সেকেন্ড সময় লাগে তাহলে এরকম 10 সেকেন্ড সময় লাগে তাই না কিন্তু আমরা এত টাইম নষ্ট করতে চাই না আমরা কি করব দেখেন নিচের কন্ট্রোলটা আবার একটু ক্লিয়ার করে দেন নিচের কন্ট্রোলটা আবার একটু ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে এই যে 3 লাইনের কোড এটাকে সিলেকশন করতে পারবো এভাবে ড্র্যাগ করে একসাথে সিলেকশন করতে পারবো
বলেছি না কন্ট্রোল এন্টার চাপলেও হবে আবার রানে ক্লিক করলেও হবে ক্লিক করেন তার মানে কি একই সাথে যদি এখানে মনে করেন যে যদি 1000 লাইনেরও কোড হয় কন্ট্রোল এ চাপবো ক্লিক দেবো আউটপুটে ঠিক আছে কোডগুলো কোনো ভুল না হয় এটা একবারে মনে করেন যে আপনার আউটপুট হয়ে গেছে এটা হলো সিলেকশনের কাজ এটা হলো কি সিলেকশন করে কিভাবে রান দেওয়া যায় তার মানে দেখেন আবার আমি রানের উপরে কার্সর নিয়ে যাচ্ছি মানে রান দা কারেন্ট লাইন এটা আমরা বুঝতে পেরেছি কিনা সবাই বলেন কারেন্ট লাইন বলতে যে লাইনের উপর আপনি থাকতে যাচ্ছেন তাহলে যে লাইনটা আপনি কি করতে যাচ্ছেন রান দিতে যাচ্ছেন সেই লাইনের কি শেষে থাকতে হবে নাকি প্রথমে থাকতে হবে ওই লাইনের যে কোনো জায়গায় কার্সর থাকলে হবে ওই লাইনের যে কোনো জায়গায় কার্সর থাকলেই হবে ঠিক আছে ওই লাইনের যে কোনো জায়গায় কার্সর রাখলেই আপনার এটা কাজ করবে আর সিলেকশন করলে মনে করেন আমি এখন শুধুমাত্র প্রথম দুই লাইন সিলেকশন দেখি করে রান দিতে চাই তাহলে এবার পাবো না আমরা এখন আমরা বারবার নিচেটা বিরাজ করা শিখতে জানেন এখানে আমাদের জায়গাটা কি ছোট একটু ছোট এইটুকু করলে অনেক বিরাজ আসবে তো সরি তার মানে আপনি কি কি কাজ করলেন সব কিন্তু মেমরি হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এই হিস্ট্রিগুলো তো সেভ করে রাখা যাবে মেমরি তাহলে ধরো আমাদের এত সেভ করে রাখা লাগে না ওই উপরে স্ক্রিপ্ট ফাইলটা সেভ করে রাখলেই শুধু স্ক্রিপ্ট ওপেন করব ডাটা রিড করে দেব ক্লিক করব জাস্ট আমাদের সব আউটপুট আবার চলে আসবে এখন আর স্টুডিওর একটা বিশেষ সৌন্দর্য হলো এখানে যখন আমরা কাজ করি যখন যে প্যাকেজটা লাগে ওই প্যাকেজটা ইনস্টল করে নিই আর অন্যান্য যেগুলো একবারে বিল্ট ইন প্যাকেজ এই সফটওয়্যারগুলোর ভিতরে সবগুলো একসাথে সন্নিবেশ থাকে সন্নিবেশ রেখে তার কারণে সফটওয়্যারগুলো কি হয়ে যায় ভারী হয়ে যায় অনেক সাইজে বড় হয়ে যায় যেমন ArcGIS সফটওয়্যার নাম শুনেছেন ArcGIS ল্যাব করে এই সফটওয়্যারটা প্রায় 2 জিবির উপরে কিন্তু এই সফটওয়্যারের সাইজ এটা যদি আপনি ল্যাপটপে দেন ল্যাপটপ অটোমেটিক্যালি কি হয়ে যায় স্লো হয়ে যায় কারণ যতগুলো ইন্টারফেস আছে যতগুলো কাজ করা হয় সবগুলো একবার বিল্ড ইন করে সফটওয়্যার ডেভেলপ করা কিন্তু ওই ArcGIS এর সাথে কিন্তু ওই রিচ সফটওয়্যার হলো আর কিন্তু এই আর এর এই সব প্যাকেজ একসাথে বিল্ড ইন করা না কেন ওকে ভারী করা দরকার নেই আপনার যখন যেটা দরকার মানে ArcGIS এ শুধুমাত্র আপনি একটা ছোট একটা পোর্শন কাজ করেন কিন্তু আপনাকে সব টেনে বেড়াতে হবে আপনার ল্যাপটপকে স্লো করে দেয় কিন্তু এই আরো যতগুলো প্যাকেজ আছে সবগুলো যদি একসাথে বিল্ড করা হলো তাহলে সফটওয়্যারটা কত হয়তো 80 না কত 82 মেগাবাইট তাই না এটা দেখা যাচ্ছে প্রায় 1.5 গিগাবাইট হয়ে যেত তখন কিন্তু এই সফটওয়্যারটাকে আমাদের ল্যাপটপ বা মেশিনটাকে কি করতো অনেক স্লো করে ফেলতো সুতরাং এই স্লো রাখতে কিন্তু কনভার্টিবলি বাড়ছে আর আপনি যে জিনিসটা আপনার লাগবে না সেই জিনিসটা অবস্থা নিয়ে বেরোনোর দরকার নাই এটা একটা বিউটি যে এখানে আমি যখন যে অ্যানালাইসিসটা করতে চাই সেই প্যাকেজটা ইনস্টল করে নিলেই আমাদের কাজ হবে এখন আমি আরেকবার বুঝাই তাহলে এই যে উপরের অংশটা এই অংশটাকে কোন প্যান বলা হয় সোর্স প্যান সোর্স প্যান বলতে এখানে হলো স্ক্রিপ্টের কোথায় সোর্স আছে এই স্ক্রিপ্টটা আমরা এই স্ক্রিপ্টটা কিন্তু আমরা সেভ করে রাখতে হবে কি করে রাখতে পারবো সেভ করে রাখতে হবে এখন সেভ করার আগে কোথায় সেভ করব কোথায় সেভ করব আপনারা যদি খেয়াল করছেন আপনাদের কিন্তু এখানে মাত্র একটা আনটাইটেল লেখা আছে তাই না একটা বাট আমার কিন্তু অনেক তাই না এই অনেক আপনাদেরও হবে এই অনেক আপনাদেরও হয়ে যাবে এই পাঁচ দিনে দেখবেন যে এখানে অনেক হয়ে যাবে প্রায় 10 থেকে 15টা এরকম পেয়ার এটাকে বলা হয় কি পেয়ার এখানে দেখেন আনটাইটেল বলতে এটা কিন্তু ওই যে আমরা এটা অল ওপেন করার সাথে সাথে কি এটা কি টাইটেল হিসেবে থাকে না আনটাইটেল থাকে আনটাইটেল পরে ওইটা আমরা সেভ করি তাই না একটা নাম দিয়ে রিলিজ তখন উপরে কি বাইরে একটা নাম লেখা আছে না এটাও কিন্তু অন কাইন্ড অফ এক্সপিরিয়েন্স মডেল হতে হবে এখন এটা যে সেভ করব সেভটা কোথায় করব সেভটা কোথায় করব এখন সবাই একটু দেখেন যে এই যে হিস্ট্রিতে ক্লিক করার পরে তার নিচের দিকে দেখেন ফাইল এন্ড হেড প্যান আছে না ফাইল এন্ড হেড প্যান এখানে দেখেন
সবাই মনে হয় প্লটে ক্লিক করা আছে আমরা, তাই না? প্লট বাম পাশে ফাইলস নামে একটা আছে না, লেখা আছে ফাইলস এর উপর একটা ক্লিক করেন তো। ফাইলসে ক্লিক করার পরে দেখেন সবাই হোম নামে একটা আইকন আছে এখানে, তাই না? আছে কি না? আছে। তার মানে আমরা সবাই সি ড্রাইভে আছে। কোন ড্রাইভে আছে? সি ড্রাইভে আছে। একটা সফটওয়্যার ওপেন করার সাথে সাথে তার লিংক তার সাথে থাকে সি ড্রাইভে। যেহেতু আমরা সফটওয়্যার ইনস্টল করার সময় আপনারা খেয়াল করছেন যে এখানে সি ড্রাইভের পাথ দেখাইছিল, তাই না? তার মানে আমরা যদি প্রথমে যদি সকালবেলা এটা ওপেন করব বা যে কোনো সময় ওপেন করার সাথে সাথে সেই তার সাথে লিংক থাকে সি ড্রাইভে। কিন্তু আমরা কাজ করব যে কোনো একটা ফোল্ডারে কাজ করি, তাই না? যে কোনো একটা ফোল্ডারে কাজ করি না, সেই ফোল্ডারকে যদি চিনাই দিই আমরা, তাহলে ওই ফোল্ডারে যা যা আছে সহজে কিন্তু আমরা রিড করতে পারবো। আর ওই ফোল্ডারে আমরা যা যা নতুন নতুন জিনিস সেভ করতে পারবো, সাথে সাথে ওই ফোল্ডারে করা যাবে। না হলে কিন্তু খুব কষ্ট করে ওই জায়গাতে আমরা যেতে হয়। প্রথমে যদি আমরা আর স্টুডিওটাকে যদি ওই ফোল্ডার চেনা দিতে পারি, তাকে যে ফোল্ডার নিয়ে আমরা কাজ করব, যে ফোল্ডারে আমরা কাজ করব, এই ফোল্ডার চেনা দিলে আর আপনার তো রিস্ক নাই। আচ্ছা, এটাকে বলা হয়, মনে করেন যে আমরা মনে করেন যে ফোল্ডারে কাজ করছি, ফোল্ডারের নামটা কি আমাদের আছে? ডে 1 সবারই তো ডে 1 ফোল্ডার আছে, তাই না? এই ফোল্ডারটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়, ফোল্ডারের নাম হলো আরেকটা তো সিনোনিমাস নাম হলো ডিরেক্টরি। ডিরেক্টরি হবে, দেখেন এখানে খেয়াল করেন ফাইলে এখন ক্লিক করার পরে আমাদের কোথায় আছে? সি ড্রাইভে না? সি ড্রাইভে যত ফোল্ডার আছে সব দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা, এবার আসলে আমরা উপরে সেশন নামে একটা অপশন আছে, আছে কি না? হ্যাঁ, এই যে সেশনের উপর একটা ক্লিক করেন তো। সেশন কোথায় স্যার? উপরে একবার উপরে মেনু বারে বললাম ক্লিক করার পরে দেখেন সেট ওয়ার্কিং ডিরেক্টরি। সেট ওয়ার্কিং, আমাদের তো কাজ করবে এখন কি ডিরেক্টরি একটা ফোল্ডার, তাই না? তাহলে সেট ওয়ার্কিং ডিরেক্টরিতে কার্সর নিয়ে যান। নেওয়ার পরে দেখেন একবারে শেষে একটা আছে কি টুলস ডিরেক্টরি, এই টুলস ডিরেক্টরিতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আমরা যে কোনো একটা সেভ করতে গেলে বা ফাইল ওপেন করতে গেলে যে ধরনের ইন্টারফেস আছে না, ওই ইন্টারফেস এসেছে আমাদের। এখন চলেন তো আমরা কোথায় রেখেছি সেই ফোল্ডারে ঢুকতে পারবো না, এখান থেকে আস্তে আস্তে যাবেন। দেখেন এই যে আমি যে ফোল্ডারে রেখেছি তার ভিতরে দেখেন ডে 1 নামে একটা ফাইল আছে। আপনি তো এরকম জায়গাতে এসেছেন, একটু খেয়াল করেন, আমাদের সবাই এদিকে খেয়াল করেন। এই যে ডে 1 ফোল্ডারে এরকম ভাবে আছে না, এখানে জাস্ট একটা ছোট ক্লিক দেবেন, একটা ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে নিচে যাবেন ফোল্ডার নামে একটা লেখা আছে না, এই ফোল্ডারে লিখে ডে 1 নামে লেখা আছে। ডাবল ক্লিক দিলে কিন্তু ওর ভিতরে ঢুকে যাবো। ডাবল ক্লিক দিলে কি হবে? ওর ভিতরে ঢুকে যাবে। এই ফোল্ডারে লিখে যে নামটা আসবে ওইটাই হলো কি, ওটা যে আমাদের টার্গেটেড ডিরেক্টরি, ঠিক আছে? তাহলে ওটার উপর একটা ক্লিক করলে দেখেন ওই ডে 1 নামটা এখানে চলে আসবে। সবাই আসছে কিনা? আসছে। এবার কি করব? ওপেন করেন, ওপেন করছেন? ঠিক, ওপেন করছেন সবাই? দেখেন তো নিচে কি হয়েছে, এই যে ফাইলের হেল্প প্যানেল থেকে খেয়াল করেন তো, এই যে এই সাইডে ঠিক ওই ফাইলে বা ওই ডিরেক্টরিতে আপনি কি কি রেখেছিলেন? সফটওয়্যার দুটো আর একটা ডাটা, তাই না? আমরা সহজেই কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে আমরা এই ফোল্ডার কি হয়েছে আমাদের মেশিনের সাথে বা সফটওয়্যারের সাথে কি লিংক আপ করে ফেলতাম, তাই না? তাহলে প্রথম কোথায় গেলাম? সেশন, তারপরে সেট ওয়ার্কিং ডিরেক্টরি। কেন ওয়ার্কিং? এটা এই ফোল্ডারে কাজ করবে। তারপরে কি চুজ ডিরেক্টরি, তাই না? চুজ ডিরেক্টরি করার পরে সাবধান ওই ফোল্ডারে কি ডাবল ক্লিক করব? একটা ক্লিক কোথায় যাবে? ওই যে মেনু ভিতরে শুধু ডে 1 নামটা আসবে। কালকে যখন করব তখন কি আসবে? ডে 2। আচ্ছা, এখন আসেন আমি একটু এই জায়গায় হিস্টোরিটা না ক্লিক করে এনভায়রনমেন্ট ক্লিক করব। এখন দেখেন এই যে লেখাটা আছে নিচে কনসোল বারে কি লেখা আছে দেখেন তো এখানে SETWD। খেয়াল করেন যখন আমরা আর কনসোলে কাজ করতাম আগে,
তখন এভাবে ক্লিক করে দাও যাওয়া যাবে না প্রথম দিকে তখন লিখতে হতো এস ই সেট তারপর হলো অল কি লিখতে কি সেট করে এ এখান থেকে ওই পাথটা কপি করে আনতে হতো আগে আপনারা দেখেন আমি দেখাচ্ছি এই পাথটা কিভাবে কপি করতে হতো আগে ঠিক দেখেন এইভাবে এই যে নরমাল ভাবে ওপেন করে এই যে উপরে একটা পাথ আছে না ওই যে উপরে দেখেন ওই পাথটাই কপি করে ওখানে বসাইতে হতো তো কত কঠিন ছিল না আগে এখন সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা রিলিফ হয়ে আছে এবার দেখেন এই যে বাম পাশে কন্ট্রোলের এখানে দেখেন আপনি কোন ফাইলে আছেন সব কাজ কিন্তু এই পাঁচ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাহলে আপনার ওয়ার্কিং সেট করা ঠিক আছে কি ঠিক নাই সেটা এখান থেকে বুঝতে পারবেন ওকে আরেকটা জায়গা থেকে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে খেয়াল করছেন এখানে কি একই পাঁচ দেখা যাচ্ছে না আপনাদের ঠিক শেষেরটা কি হবে A1 A1 তাহলে ওকে আমাদের ফোল্ডারটা কি করা আছে ঠিকভাবে কেনা হয়েছে এখন আসেন আমরা কিভাবে একটা স্ক্রিপ্ট ফাইলটাকে সেভ করতে পারি দেখেন আপনাদের এখানে আনটাইটেল লেখা আছে না এটা আনটাইটেল লেখা থাকতে পারে না এটা তো আমাদের সেভ করে রাখতে হবে কারণ এখানে তো অনেক কাজ তো এটাকে সেভ করার জন্য দেখেন একটু খেয়াল করেন এখানে তো দুই ধরনের সেভ আছে উপরে একটা সেভ আছে নিচে একটা সেভ আইকন আছে কি না এই যে সোর্স অন সেভ তার বাম পাশে একটা আইকন আছে না আমরা এখান থেকে সেভ করব আর উপরেরটা সেভ করলে হলো হোল এনভায়রনমেন্ট সেভ হোল এনভায়রনমেন্ট যেখানে থাকবে এই সবগুলো সেভ হবে তো আমরা যাচ্ছি কি এখন শুধু স্ক্রিপ্ট ফাইলটা যেটা আমার একটা নতুন স্ক্রিপ্ট ফাইল করছিলাম না যেটা নাম লেখা আমি এখন আনটাইটেল 1 এটাকে আমরা সেভ করতে চাই তাহলে দেখেন এই যে সোর্স অন সেভ এর বাম পাশে যে একটা আইকন আছে এরকম কার্সর দিয়ে যান এরপর কি লেখা আছে বলেন একটা ক্লিক দিবেন এই যে চেক বক্সে টিক দিবেন না কিন্তু না দিয়ে এইখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করতে এই আইকনে ক্লিক করেন দেখেন ক্লিক করার সাথে সাথে কি লেখা আসছে ফাইল নেম বলতে ফাইল নেম এবং ওই অটোমেটিক্যালি আপনি ফোল্ডার চেঞ্জ দিয়েছেন তাহলে ওই ফোল্ডার আপনি লোড করা লাগতেছে আমাদের অটোমেটিক্যালি বারবার যা কিছু করবেন ওই ফোল্ডারে কি হবে সেভ হবে এখন একটা ফাইলের নাম দিতে হবে খেয়াল করেন ফাইলের নাম আমরা আজকে সবাই একটা কমন নাম দিই দেখেন বড় হাতে NATP স্পেস স্পেস একটা এডিট বড় হাতের P ওই যে ইউনিটি আসে বেসিক BASIC বেসিক আর NATP বেসিক আর NATP কি বেসিক আর বেসিক আর যেহেতু আমরা NATP দাও তাই না আমরা এভাবে মনে রাখি বেসিক আর এর ক্লাসটা হবে এখন এবং কিসের আর দেওয়ার পর এখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে না সেভে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে উপরের আনটাইটেল লেখাটা কি হয়েছে দেখেন তো NATP বেসিক আর ডট এটা আর এর ফাইল এটা কি ফাইল আর এর ফাইল তাহলে আপনি ঠিকমতো সেট করেছেন কিনা বা আর ফাইল হিসেবে সেভ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন এক্সটেনশন ডট আর থাকতে হবে যেমন আমাদের ওয়ার্ড ফাইলে এক্সটেনশন কি থাকে ডট টেক্সট ফাইলে এক্সটেনশন কি থাকে txt সবাই কি সেভ করতে পারেন সবাই আমি পারিনি পারি না তাই না ফাইল তুমি আসো দেখা যাও লেখেন দিকে আচ্ছা লেখেন NATP বেসিক আর সেভ হয়েছে না হ্যাঁ আপনার ওটা শো করে নেই আচ্ছা ওটা ফোন করাটা শো করে হ্যাঁ শো করতেছে এখন তো ফাইলের নামটা শো হচ্ছে কিন্তু তোমার ওই যে ইউনিটি যে আসবে না ওটা আসছে আমাদের আসছে না আচ্ছা সেভ করার সময় যে ইয়েটা আসবে ওই যে উপরে যে ডিজাইন সব কেটে দেন আচ্ছা এখন দেখেন আমরা এই যে NATP বেসিক আর আপনাদের লেখা আছে না এটার একটা
ফাইল তৈরি হয়েছে তাই না আমাদের দেওয়াল ফোল্ডারে হয়েছে কিনা খেয়াল করেন এটা কিন্তু উচিত ছিল এখানে দেখা তাই না সাথে সাথে দেখা যাবে না এটা তো নরমাল হওয়ার কথা যেমন দেখেন যে আমি যদি নরমাল ভাবে দেখি আপনারা দেখার দরকার নাই যে ওয়ানের ভিতরে এই দেখেন এনএটিপি ডেসিমাল নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়েছে 1 কিলোবাইট বাট ওখানে দেখা যাচ্ছে না আপনাদের হয়েছে এটা দেখার জন্য আপনাদের এখন আর স্টুডিওতে আপনাদের সময় ঠিক দেখেন এই যে ফাইল এন্ড হেল্প প্যানেল ডান পাশে আস্তে আস্তে ডান দিকে যান যে দেখেন এই কর্নারে একটা অ্যারো আছে বাঁকানো অ্যারো তারপর কার্সর নিয়ে যান তো রিফ্রেশ ফাইল লিস্টিং কিন্তু এটা দিতে পারবেন কোনটা এই যে আর তারপর সিনক্রোনাইজ করতে হবে যদি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি করলো সিনক্রোনাইজ করলো ঠিক আছে ঠিক আছে তার মানে আর ফোল্ডারে যে দেখা দরকার আছে এখানে যদি এখন অন্য একটা ফাইল কপি করে যদি ওই ফাইলে আনেন খেয়াল করেন এখন আমি পেনড্রাইভের মধ্যে আপনাদের আরো 4-5টা ফাইল দিলাম যে আমাদের ভিতরে রেখেছেন আর এখানে যা শুধুমাত্র রাখার পরে কি করব রিফ্রেশ দেব অটোমেটিক্যালি সে এখানে দেখা ঠিক আছে এখন আসেন আমরা কিন্তু 17 নম্বর কাজ শেষ করলাম 17 নম্বর আমি বারবার এই লিস্টটাকে ইয়ে করব সাবমিট করব সবাই এভাবে রেখে দেব সামনে আচ্ছা এখন আসেন আমরা এখন 14 নম্বরে একটু কাজ শিখব 14 নম্বর না 14 বলিনি কিন্তু বলা দেখেন সবাই আমার সাথে খেয়াল করেন আমার দিকে তাকালে হবে প্রথমে দেখেন ফাইল তো অপশন আছে আমাদের মেনুতে যে ফাইল অপশন আছে না ফাইল অপশনে কি কি কাজ করা যায় একটা দাও ক্লিক করে দেখেন কি কি কাজ করা যায় নিউবল করা যায় নিউবল ইম্পোর্টেন্ট করা যায় ইউজ করা যায় আচ্ছা এখন দেখেন ফাইলে যাওয়ার পরে আমরা দেখেন কি লেখা আছে নিউ ফাইল তাই না নিউ ফাইলে গিয়ে তো আমরা আগে একটা স্ক্রিপ্ট করছিলাম না সবাই আর স্ক্রিপ্ট এখন যদি আপনি নতুন করে কোনো আর স্ক্রিপ্ট আমার খুলতে চান মানে অ্যালোবা করব কোরিলেশন করব আমরা কাল থেকে আজ থেকে যতগুলো ওখানে তো ডট প্লট করব বার প্লট করব পাই চার্ট করব সরি বক্স প্লট করব এই সবগুলোর জন্য আলাদা আলাদা কি করব আর স্ক্রিপ্ট করব ওখানে কিন্তু এক স্ক্রিপ্টে যদি সব করি পরে আপনারা করতে পারবেন না এভাবে আমাদের যতগুলো অ্যানালাইসিস আছে যতগুলো গ্রাফিক্যাল কাজগুলো করব সবগুলো জন্য কি আলাদা আলাদা স্ক্রিপ্ট ফাইল করব যখন আমরা যেটা লাগবে তখন সেই স্ক্রিপ্টটা ওখানে করতে হয়ে যাবে আচ্ছা এর জন্য আমরা ফাইলে গিয়ে নিউ ফাইল করব এখন করব না দেখেন আর স্ক্রিপ্টে কি কাজ করা যায় আর স্ক্রিপ্টে কাজ করা যায় তারপরে এটা কি বলেন তো আর নোটবুকে কাজ করা যায় মার্কডাউনে কাজ করা যায় তারপরে সি প্লাস প্লাসে কাজ করা যায় পাইথনের স্ক্রিপ্টও এখানে লেখা যায় তারপরে দেখেন এখানে আপনি ওয়ার্ড ফাইলে লিখতে পারেন টেক্সট ফাইলে লিখতে পারেন সব ধরনের কাজ কিন্তু আরে করা যায় আমি আপনাদের দেখাবো যদি সুযোগ পাই এই মার্কডাউনে কিভাবে কাজ করে এই যে আর সাইডে আমি কাজ করে দিতে প্যাকেজ ডেভেলপ করছি এগুলো তো কিভাবে সুন্দরভাবে কাজ করা যায়
তারপরে আমরা মনে করি যে এখান থেকে আপনি ডকুমেন্টেশন তৈরি করতে পারবেন। পাওয়ার পয়েন্ট আছে না, এখানে কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইডও তৈরি করতে এবং এই আর মার্ক ডাউন মানে আপনাদের একটা হয়তো বা এই সার্কিট দিবেন এই ম্যানুয়ালটা কিন্তু আমি জাস্ট শুধু এই আর স্ক্রিপ্টে করে এক ক্লিকে কিন্তু ম্যানুয়াল কমপ্লিট হয়ে গেছে। সব লেখা কিছু হলো এই স্ক্রিপ্টে লেখা কোনো জাস্ট শুধু ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ওয়ার্ড টাইপ হয়ে গেছে। মানে এটা কত ইজি এবং কত সুন্দর, আপনি এটা পেপার লিখতে পারবেন এখানে। মানে এটা পেপার লিখতে হয় এটা গ্রাফ যদি চেঞ্জ করে রাখেন, এই গ্রাফ চেঞ্জ করলে ডাইরেক্ট টেবিল চলে যাবে, টেবিল কপি করে আবার কিন্তু আপনাকে ওয়ার্ড ফাইলে লিখতে হয় না, আপনার কিন্তু ডাটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি, ওই টেবিলের কিন্তু সব চেঞ্জ হবে, ঠিকানা চেঞ্জ হবে, সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটা আরো মনে করেন যে আমরা যদি নিজেদেরকে এভাবে ডেভেলপ করতে পারি তাহলে এই ধরনের কাজ আমরা অবশ্যই করতে পারবো। যাই হোক, আগে আমরা বেসিক থেকে শুরু করি। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের কাজ এখানে করার একটা বিশাল এরিয়া আছে। আচ্ছা, এখন আপনি দেখেন যে ওপেন ফাইল, যদি কোনো ফাইল এই যে সেভ করে রাখছে, এটা যদি কালকে যদি ওপেন করতে চান তখন কিভাবে করব? ওপেন ফাইলে। ওপেন ফাইলে গিয়ে কিন্তু আপনি আপনারা যা যা ম্যানেজার ওপেন গেলে কিভাবে আমাদের ওপেন করতে হয় দেখেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই পোর্টাল দেখাচ্ছে যে এই ফাইলটা ওপেন করতে চান না আরেকটা ফাইল ওপেন করতে চান। সুতরাং আমরা আপাতত করবো না, আমরা এটা কেটে দিলাম। এরপরে দেখেন এখানে মনে করেন যে ওপেন প্রজেক্ট বলতে ওই যে ডে1টা করছি না সকালবেলা আমরা, ডে1টা যদি একটা প্রজেক্ট হিসেবে ক্রিয়েট করে নিতাম তাহলে ও নিউ প্রজেক্ট হিসেবে যদি আমরা করতাম তাহলে এরকম ডে1 নামে একটা ফোল্ডার তৈরি হতো, কিন্তু আমরা নরমালি ফোল্ডারটা তৈরি করে নিয়েছি। ওই কাজটা আমরা এখান থেকে করতে পারতাম। আচ্ছা, এখন দেখেন সেভ আছে, সেভ অ্যাজ আছে, এটা প্রিন্ট করা যায়, রিনেম করা যাবে, সবই করা যাবে এখানে। এরপরে আসে দেখেন এডিট নামে একটা অপশন আছে না, এডিটে কি কি কাজ করা যায় দেখেন। এডিটে মনে করেন যে আপনি এই যে আন্ডো রেডো এগুলো করা যায় না, মানে একটা ভুল লিখেছেন তো কি কন্ট্রোল জেড চাপতে হবে সাথে সাথে এখানেও দেখেন ওইভাবে কাজ করা যায়, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। তার মানে এমএস কোডের মতো এখানে আপনি যখন কোড লিখবেন সেটা যদি ভুল লিখে ফেলেন তাহলে সাথে সাথে কন্ট্রোল জেড টিপে আগেরটাতে ফিরে যেতে পারবেন। এখান থেকে কাট কপি পেস্ট সবগুলো করা যাবে। এখন মনে করেন যে এখানে আপনি অনেক 100 লাইনের একটা কোড লিখেছেন, এটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে, সেখানে জাস্ট আপনি হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টের ডাটা নিয়ে কাজ করছেন, সেখানে দেখা যাচ্ছে যে যশোরের জন্য একটা স্ক্রিপ্ট লিখেছেন, ময়মনসিংহের জন্য একটা, এইভাবে লিখেছেন না, এবং সেই ময়মনসিংহের ডাটাটা বা ময়মনসিংহ কত জায়গায় আছে সেই জায়গাগুলো রিপ্লেস করতে চান, একটা কোড লিখেছেন যে যশোর ডিস্ট্রিক্টের উপরে। এখন এইটাই হবে যশোরের জায়গায় যদি আমি খুলনা লিখে দিই তাহলে সব চেঞ্জ হয়ে গেল। কিন্তু সেটা আপনি কিভাবে করতে পারবেন, এক কোড আমার নতুন করে না লিখে ওই কোডটাই লিখে এই যে দেখেন ফাইন্ড এই রিপ্লেস এন্ড ফাইন্ড এই অপশন আছে না, এই কোডটাকে ব্যবহার করছেন না, আপনি এখানে এই ব্যবহারটা আর স্ক্রিপ্টে আপনি করতে পারবেন। তারপরে এখানে কতগুলো ওয়ার্ড লিখেছেন ওয়ার্ড কাউন্ট করা যায়, ঠিক আছে। ওই ক্লিয়ার কনসোল করলাম না, এই জায়গা থেকে কিন্তু আপনি ক্লিয়ার কনসোল করতে পারবেন। দেখেন এখানেও ক্লিয়ার কনসোল লেখা রাখছেন, এখানেও আইকন দিয়ে রাখছেন, মানে আরে যে কাজটা সেভারাল টাইমস করতে হয় সেই আইকনগুলো খুব কাছাকাছি হয়ে গেছে। এর জন্য এটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি, এটাকে এর জন্য বলা হয় ইউজার ফ্রেন্ডলি। তারপরে আপনি দেখেন যে এই যে কোড এটা তো বোঝাবো না, আচ্ছা এরপরে আপনি দেখেন ভিউ দেখেন যে আপনি ঠিক হাইট টুলবার যদি ওই টুলবার ওই টুলবারগুলো আছে না ওগুলো যদি হাইট করে রাখতে চান তাহলে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে আপনার কাজ করতে গেলে হাইড হয়ে গেছে, ওটা ভয় পাওয়ার কিছু না, যে সফটওয়্যার নষ্ট হয়ে গেছে। হয়তো একটু আগে একজন হয়েছিল মানে যে বাম পাশে ক্যানটা আসতে পারে, এটা থেকে আমরা এই কাজটা করে নিতে পারবো। বা এই দেখেন এই যে প্যান, মনে করেন এখানে কি লেখা আছে, প্যানের উপর কার্সর নিয়ে যান সবাই, শো অল প্যানস, মানে ওই যে আমাদের চারটা প্যান আছে না, একটা হলো কনসোল, একটা হলো সোর্স, একটা এনভায়রনমেন্ট, একটা হলো ফাইল। এখান থেকে আপনি কোনটা হাইড করতে চান কোনটা রাখতে চান সেটা থেকে করে নিয়ে যাবেন। বা কোন কনসোল, এই যে কনসোলটা আমরা লেফটে রেখেছি আমরা, আপনি যদি কনসোলটাকে রাইটে রাখতে পারেন এখানে ক্লিক করে, আমরা অন্যভাবে শিখবো এই জিনিসটা। তারপরে দেখেন
এখানে দেখেন আমাদের যখন অনেকগুলো ট্যাব তৈরি হয়েছে না ওখানে আমার ল্যাপটপে, এখানে যদি আপনি ঠিক ফার্স্ট ট্যাব, লাস্ট ট্যাব, প্রিভিয়াস ট্যাব, নেক্সট ট্যাব যাইতে চান বা সুইচ টু ট্যাব, এই ট্যাব আপনি এখান থেকে সুইচ করতে পারবেন কোন ট্যাবে আপনি কমাতে চাইছেন। তারপরে আছে একটা দেখেন জুম ইন আর জুম আউট, কন্ট্রোল প্লাস প্লাস আর কন্ট্রোল মাইনাস। এখন মনে করেন যে এইটার উপরে আমরা হয়তো অলরেডি একটা কম্পিউটার করতে যে এটা ফন্ট বড় করতাম, তাহলে কি ভিডিওটাকে দেখা যেত না? তাহলে ফন্ট বড় করতে গেলে মনে করেন যে এই উপরে কন্ট্রোলের উপরে কার্সর রাখেন সবাই, রেখে কন্ট্রোল প্লাস দেন। যাদের ছোট ল্যাপটপ তারা কিন্তু কন্ট্রোল শিফট প্লাস দিতে হবে, প্লাসটা কিন্তু উপরে থাকে, কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল শিফট প্লাস হবে না। বড় হয়েছে না? বড় হয়েছে। এখন আপনি মনে করেন যে এই ট্রেনিং এর পরে আপনি একটা ডিজিটাল দিয়ে একটা রিয়াল সেলিং দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে হেডসেট বলতে পারে যে আপনি এটা বড় করেন, কন্ট্রোল শিফট জুম ইন জুম আউট করে তাহলে এখন কন্ট্রোল মাইনাস হবে তো পারবো না এভাবে। এরপরে দেখেন এখানে প্লট নামে একটা অপশন আছে, প্লট প্লটের উপর কার্সর নিয়ে যান, দেখেন এখানে প্লটগুলো কিভাবে বড় করতে হয়, ছোট করতে হয় বা ইমেজগুলো সেট করতে হয়। এর আগে কিন্তু আইকনগুলো কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে না, কারণ এখন তো আমরা একটা প্লট করিনি, যার কারণে কিন্তু এখন ইনঅ্যাক্টিভ আছে। যদি প্লট করতাম তাহলে অ্যাক্টিভ হয়ে যেত। এরপরে আসলে দেখেন সেশনের কাজ তো আমরা প্রথমেই করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ঠিক ডান পাশে যেতে যেতে সবাই টুলস আছে না, টুলসের উপর কার্সর নিয়ে গেলে দেখেন যে ইনস্টল প্যাকেজ, যে ওই যে একটু বললাম যে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা হয় কিভাবে, আমরা এখান থেকে শিখব না, আমরা এত সহজভাবে শিখব প্যাকেজ ইনস্টল করা। ঠিক শেষে দেখেন গ্লোবাল অপশন বলে একটা অপশন আছে, গ্লোবাল অপশনে ক্লিক করেন, গ্লোবাল অপশনে ক্লিক করেন। এরকম একটা ইন্টারফেস এসেছে আপনাদের, জি। প্রথমে আসে আমরা জেনারেল, তাই না? তারপরে নিচে দিকে ক্লিক করেন কোড, তারপরে লেখেন কনসোলে ক্লিক করেন কনসোল, আচ্ছা। তারপরে আসে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে এসে দেখেন যে আপনি কত পার্সেন্ট দূরে আছেন, 100 সবাই কি এরকম পেয়েছেন? এই বক্সটা পেয়েছেন সবাই? আপনি যে এখন 100% বা 150% 110% আছেন, তাই না? আচ্ছা, আপনি যে ফন্টগুলো লিখেন, এই ফন্ট আমরা কি টাইপ নিউ রোমানে লিখি না অনেক? এখানে কিন্তু আর শুধু আপনি কিন্তু ফন্টের লুসিডা টাইপ চেঞ্জ করতে পারেন। আমরা কিসে আছে এখন? লুসিডা কনসোল। এখানে একটা ক্লিক করুন তো, দেখেন অনেক ফন্টের নাম আছে কিন্তু এখানে। এগুলো সব প্রোগ্রামিং এর জন্য বা ক্রিটিক্যাল অপারেশনের জন্য কিন্তু এই ধরনের ফন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যদি ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো এখান থেকে, আমাদের তো চেঞ্জ না করি। হ্যাঁ, লুসিডা কন্ট্রোলের পরে দেখেন এই যে ফন্টের সাইজ, আমরা এখন কততে আছি? 10। আমি এখানে আমার কাছে মনে হচ্ছে 13। এখন তো একটা থাকতেই পারে, কোনো সমস্যা না। এখন যেটা আমি এখান থেকে ফন্ট সাইজ কি কমাইতে বা বাড়াইতে পারি, এটা আপনারা যখন ট্রেনিং করাবেন তখন কিন্তু এইগুলো আপনাদের শুরু করে দিন। যখন দেখা যাচ্ছে সেখান থেকে কোনো অডিয়েন্স বুঝতে না তখন আপনার সাথে বলতে যে ফন্টটা বড় করে। আচ্ছা, এরপরে আপনি দেখেন যে থিম, এডিটর থিম, আমরা কিসে আছি বলেন তো? নিচের দিকে টান দেন দেখেন টেক্সট ম্যাট ডিফল্ট, তাই না? এটা হলো কি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে আছে না, এটাকে বলা হয় ডিফল্ট। এখন আমরা যে কোনো একটা আপনারা চুজ করতে পারবেন এখান থেকে, যে কোনো একটা। এই ক্লাউড নামে প্রথম দিকে আপনারা ক্লাউডটা ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাপ্লাই করুন তো, ক্লাউড অন্য একটা করেন, অন্য একটা ক্লিক করুন তো, যাই চেঞ্জ হয়। তারপরে দেখেন ডান পাশে কিন্তু কি ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে হবে। এখন এইটা কিন্তু যদি আপনি অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে কি আপনার সব চেঞ্জ হয়ে যাবে না? বুঝতে পারছেন বিষয়টা? আপনারা যখন
গুগলে বা ইউটিউবে যখন সার্চ দিবেন কোন একটা ভিডিও, তখন দেখবেন যে যারা ওই প্রোগ্রামিংয়ের কাজ করে তারা দেখা যাচ্ছে এই ধরনের একটা সফটওয়্যার ওপেন করে, তাই না? আসলে এই ধরনের সফটওয়্যার না, এটা হলো এই আরএল প্লাস সেটি করতে ব্যাকগ্রাউন্ড সিনটা চেঞ্জ করে নিস। চেঞ্জ করতে। তাহলে আমরা এখন আপাতত আমরা কি ডিফল্টটাই রাখবো ট্রেনিং এর সাথে। আমরা এই পরবর্তীতে যখন নিজেরা কাজ করবো তার প্রয়োগ করবো আমরা এখানে থিমগুলো সিলেক্ট করে নেব, ঠিক আছে? আচ্ছা সবাই তাহলে কোনটা জানি ছিল এটা? ডিফল্টটাই রাখেন, টেক্সট ম্যাক ডিফল্ট টেক্সট এই অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলে ডান পাচ্ছি। আচ্ছা টেক্সট ওকে দেন। এখন আসেন আমরা এখন কি সবাই মোটামুটি ওভারঅল যে টাইটেল বা টুলবার গুলো আমরা দেখলাম, এখান থেকে আমরা আমাদের কি করতে পারবো, আমাদের চাহিদা মতো আমাদের ইন্টারফেসগুলোকে বা ফন্ট সাইজ বা ফন্ট টাইপগুলোকে কি করতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো, তাই না? এখন আসেন আমরা কত নম্বর লাইনে আছি বলুন তো? 4 নম্বর। 4 নম্বর লাইন। এখানে 1 নম্বর লাইনে কোড, 2 নম্বর লাইনে কোড, 3 নম্বর লাইনেও কি আর কোড লেখা আছে। এখানে ছোট করে একটা হ্যাশ দেন তো, শিফট হ্যাশ হ্যাশ দিয়েছে? জি। হ্যাশ দেওয়া মানে ওই লাইনটা কোড না, হ্যাশ দেওয়া মানে ওই লাইনটা কি কোড না, এটা হলো কমেন্ট। এটা হলো কি কমেন্ট। সবাই দেখে বড় একটা স্পেস দেন, দিয়ে বড় হাতের আর এল এ ক্যালকুলেটর। দেখেন এইটার কালার আর কোডের কালার কিন্তু ডিফারেন্ট, খেয়াল করছেন? কোডের কালার কি নীল, ব্লু, ব্লু, আর এটা হলো গ্রিন। যেহেতু হ্যাশ দিয়েছে, তাই না? আচ্ছা হ্যাশ দিয়ে মানে আমরা এখন থেকে এইভাবে আমরা হ্যাশ দিয়ে দিয়ে কোন কোডের কি মানে আমরা এগুলো কিন্তু লিখে রাখবো, না হলে কিন্তু কনফিউজার আমরা মনে রাখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এখন লেখেন সবাই 7 যোগ 8, 7 যোগ 8 লিখে কি কন্ট্রোল এন্টার দেবো রান দেব। না রান দেবো? কোনটা দেবো বলেন? না কন্ট্রোল এন্টার দেন, কন্ট্রোল এন্টার দেন। দেখেন কি সুবিধা, দেখেন কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে সাথে কি নিচে এক্সিকিউশন হচ্ছে, আপনার লাইনটাও কিছু চলে আসছে, 6 নম্বর লাইনে আসছে কিনা? এবার দেখেন 5 গুণ 14, এটা হলো 20 নম্বরের কাজ করছে আমরা, 20 নম্বর আপনারা 20 নম্বরটা আপনি রাখেন। 5 গুণ 14 আবার কি রান দেব না কন্ট্রোল এন্টার? কোনটা কন্ট্রোল এন্টারটা কিন্তু ইজি, দেখেন মানে হাতের কাজ হয়ে যাচ্ছে। আর মাউস ধরে আবার ওখানে দিয়ে দেওয়া হবে সময়। তারপরে 7 ভাগ 4, 7 ভাগ 4 কন্ট্রোল এন্টার লিখতে পাচ্ছি আমরা। আচ্ছা এখন একটু দেখেন 4 স্কয়ার মানে কত? 16। আচ্ছা এই 4 যদি কিউব করি তাহলে কত? 64। এটাকে আর এর ভাষায় লিখতে হয় এভাবে 4 এটা ক্যাপ এটা 2 বা 3 ক্যাপ পাওয়ার, এটাকে বলা কি পাওয়ার। এক্সপ্লোশন পাওয়ার, ঠিক আছে? তাহলে লিখুন সবাই 4 শিফট 6 গুণাই শিফট 6 3 যে কন্ট্রোল এন্টার দেন। আর বোঝা গেছে যে পাওয়ার লিখতে গেলে কি দিতে হবে? 64 শিফট। এবার দেখেন 5 যোগ 4 বিয়োগ 2 প্লাস দেখেন এই সরলের মতো আছে এর কন্ট্রোল এন্টার দেন। মানে এটা তো আমরা একটু হাতটা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? অনেক বড় দেওয়া কাগজের ভিতরে, ঠিক আছে? আর সম্পূর্ণ দেখতে পারলাম আমরা। আচ্ছা নিচের কন্ট্রোলটা ব্রাশ করে দেন, নিচের কন্ট্রোলটা ব্রাশ করে দেন, দিয়েছে সবাই? নিচের কন্ট্রোলটা ব্রাশ করে দেন, দিয়েছে? এবার দেখেন তো টোটাল কয় লাইনের কোড লিখলাম আমরা?
আর একটা লাইন ব্ল্যাঙ্ক কমেন্ট, একটা লাইন কমেন্ট কমেন্ট। যে আর কিভাবে ক্যালকুলেশন কাজ করে তাই আমরা এই কাজগুলো করলাম, তাই না? এখন আমি একই সাথে এই কোডগুলো রান দিতে চাই। সবাই উপরে লাইন উপরে কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোল এ চাপো তো, কন্ট্রোল এ, কন্ট্রোল এ সকল দেখে আছে। এবার কি কন্ট্রোল এন্টার দেবো না রান দেবো, যা কিছু চাই আমি রান দিলাম। দেখেন আপনার আউটপুট সব একবার আপনারা এরকম যদি একাধিক লাইন হয় বারবারের মধ্যে একাধিক লাইন হয়, আপনি একবার কন্ট্রোল এ চাপবেন রান দিবেন, আপনার সব আউটপুট চলে যাবে। এখন আসেন আমরা ছোট করে একটা এন্টার দিই, একটু ফাঁকা করে নিই। হ্যাঁ, ওই যে মাঝের লাইনে যে দুই লাইন ফাঁকা করলাম, ওই ফাঁকা করার কোনো সমস্যা না, ঠিক আছে? ফাঁকা করতে আমরা হলো যে একটা পেয়ার আলাদা বোঝা যায়, ঠিক আছে? গ্যাপ কোনো সমস্যা না। এবার দেখেন এখানে ছোট করে হ্যাশ দিয়ে নেন, ছোট করে হ্যাশ দিয়ে আবার একটা এন্টার দেন। কি চলে গেছে না? ডিলেটে যাচ্ছে না, কন্ট্রোল জেড দেন, মার্ক করছে আছে আপনি এন্টার দেন, ডিলেটে যাচ্ছে মার্ক অবস্থায় ব্যাক করতে চাচ্ছি না। ব্যাক কিন্তু আমরা কেটে দেব। আচ্ছা এখন দেখেন হ্যাশ দেওয়া মানে হলো আপনাদের কারেক্ট সেকশন এটাতে এই হ্যাশের ডান পাশে আপনি যা লিখবেন সেটা কি কমেন্ট হিসেবে লিখে যাবেন। আচ্ছা এখন দেখেন সবাই আমার সাথে সাথে লিখেন, ছোট হাতে এল এল, ছোট হাতে এল ই টি টি, এল ই টি টি, বেশি লিখেন না, এল ই টি টি লিখেন। কি লেখা আসছে বলেন? লেটারস। ওই যে সকালবেলা আপনাদের আলাপ করছিলাম যে আর স্টুডিওতে যদি আপনি ক্যারেক্টার গুলো টাইপ করতে থাকেন তখন ওর সাথে লিংক করে কোন ভিতরে যে জিনিসটা ফাংশন হিসেবে আছে সেগুলো কি সামনে চলে আসবে। এখন প্রথমটা দেখেন এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কোনটা নিব বলেন তো? সবচেয়ে ক্যারেক্টার চাপবো নাকি ওইটা ফাংশনটা দিয়ে নেব? এটা চুজ করেন সবাই, ছোট হাতের গুলা চুজ করে নিয়েছেন। নেওয়ার পরে এ ই টি টি ই আর এস লেখা আছে, এবার কি রান দিতে পারবো? রান দেন। কি লেখা আপনি বলেন? ছোট থেকে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, তাই না? এখন দেখেন আপনারা খেয়াল করুন তো এই জায়গাতে এই যে যেখান থেকে আমরা সেভ করছিলাম মনে আছে? স্ক্রিনটা সেভ করতে আইকনটা আছে, আইকনটা হাইলাইট হয়ে গেছে আপনাদের? জি আছে কি না? এই আইকন হাইলাইট হয়ে থাকা মানে হলো দেখেন যে আপনি এখনো যা কিছু করছেন সেভ হয়নি। এবারে এই আইকনে আবার একটু ক্লিক করতে পারবো? দেখেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না? সেভ হয়ে গেছে। আচ্ছা হওয়ার পরে খেয়াল করেন এখন তো কোনো ইনঅ্যাক্টিভ তাই না? জাস্ট শুধু একটু একটা স্পেস দেন তো, একটা স্পেস দেন তো, আবার ও তাহলে স্পেস হলো কি একটা মেমরি, ঠিক আছে? ব্যাক স্পেস দেন, একটা হালকা ব্যাক স্পেস। তার মানে আপনি কম্পিউটার হঠাৎ করে কাজ করতে ঘুমে, হ্যাঁ হঠাৎ করে আপনাকে ডাক দিল কি হবে? আপনি চলে যাবেন, চলে গেলে আপনার কম্পিউটারে ব্যাকআপ নাই, বিদ্যুতের ব্যাকআপ নাই। আপনার যখন এই প্রোগ্রামে কাজ করবেন তাহলে আপনি ওই কোডটা কিন্তু পরবর্তীতে আবার পাসওয়ার্ড লিখবেন, সাথে সাথে আপনার চলে যাওয়ার আগে আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে আপনি ওই আইকনটা কি ভিজিবল না ইনভিজিবল না। যদি ভিজিবল থাকে তার মানে সাথে সাথে ওখানে একটা ক্লিক করে রেখে তারপরে আপনি যান।
ঠিক আছে, কিন্তু এমএস ওয়ার্ড বা এক্সেল কিন্তু এই ধরনের কোনো আইকন নাই এখানে। কেননা এই প্রোগ্রামিং মানে এমন জিনিস, এটা তো ধরেন অনেক লেভেল বিষয়, যাতে যত সংরক্ষণ করে রাখার অপশন থাকে আর সবগুলো দিয়ে রেখেছে আর কি আরে। এখন আসলে সরি অটো সেট করা যায় না। অটো সেট করা যায় কিন্তু না না এর অটো সেট করার অপশন নাই। ওটা তো ওই যে এমএস ওয়ার্ডে আছে তো একই করা যাবে। আচ্ছা এখন দেখেন লেটার, এবার আমরা লিখবো আবার লেটার লিখব তো এল ই টি টি এল ই টি টি, এটা বড় হাতের টানে দাও। আপনারা সম্পূর্ণটা লিখেন না, যেটা আসছে ওটা দিয়ে চুজ করেন, বড় হাতেরটা নিয়ে এন্টার দেন। নিয়েছেন? তার মানে দেখেন যদি আর এর মেমোরি কোনো জিনিস আমরা নিতে চাই তাহলে সম্পূর্ণ লেখা লাগবে, লাগবে না। এখন আমরা একটা এন্টার দেন দিয়ে শুরু করে হ্যান্ড দেন, হ্যান্ড দেন, হ্যান্ড দিয়ে এবার একটু এন্টার দেন। আচ্ছা আপনাদের একটু প্রবলেম হচ্ছে মনে হয়, তাই না? এইখানে অনেক জায়গা কম, তাই না লেখার সময়? হ্যাঁ, আপনারা একটু কয়েকটা এরকম এন্টার দিয়ে দেন তো, কয়েকটা এন্টার দিয়ে দেন। অনেক ফাঁকা হলো না? ফাঁকা হয়েছে কিনা? জি। এবার আপনারা আবার ওই উপরে উপরে লাইনে চলে যান। বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের একটু ফাঁকা করে দিলাম, যেহেতু আমাদের এখানে কিন্তু স্ক্রিপ্টের জন্য লিমিটেড জায়গা আছে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে আলাপ করা হয় নাই, সেটা হলো ওটা আলাপ করে তারপর দেখতে যাব। আপনারা সবাই আমার সাথে সাথে ওই যে টুলস আছে না, টুলসে ক্লিক করেন তো, টুলসে ক্লিক করে গ্লোবাল অপশন, গ্লোবাল অপশন দেখেন এখানে এই যে প্যান লেআউট আছে না, আছে এখানে একটা ক্লিক করেন তো, ক্লিক করছেন। আমরা যে বাম পাশের উপরে সোর্স মেনু থাকবে, বাম পাশের উপরে কি থাকবে? সোর্স মেনু থাকবে। তার নিচে কি থাকবে? তার ডান পাশের উপরে কি থাকবে? তার নিচে কি থাকবে? ফাইল। এবার আপনি এটা পছন্দ হচ্ছে না, ধরেন আপনার পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন হলো কন্ট্রোলটা সোর্সের জায়গায় যাবে আর সোর্সটা কন্ট্রোলের জায়গায় যাবে। দেখেন তো সোর্সের এখানে দেখেন অ্যারো আছে না একটা, এই অ্যারোতে একটু ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কন্ট্রোল দিয়ে দেন তো, কন্ট্রোল দেখেন অটোমেটিক্যালি সোর্স কোথায় চলে গেছে। এখন যদি এটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আপনার ইন্টারফেসটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমরা আপাতত উপরটা কি রাখি? সোর্সই রাখি। ঠিক ডান পাশে এনভায়রনমেন্ট আছে না, এনভায়রনমেন্টের উপরে ক্লিক করেন, ফাইল এন্ড যেটা হেল্প প্যান আছে না, এটার উপর ক্লিক করে দেখেন ও উপরে ফাইলের প্যানটা চলে গেছে, নিচে কি আছে? এনভায়রনমেন্ট প্যানটা চলে গেছে। আপনি যদি এখানে অ্যাপ্লাই দেন তাহলে কি ওরিয়েন্টেশনটা কোনটা হবে? এইটাই। এটা আমরা আপাতত চাচ্ছি না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ। এনভায়রনমেন্ট রাখা থেকে যেহেতু আমরা কোনো চেঞ্জ করি তাহলে কি দিব? ক্যান্সেল, ক্যান্সেল। আচ্ছা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো দেখেন আপনারা দেখেন একটা দুইটা তিনটা চারটা প্যান, এখানে একটা বাউন্ডারি আছে না, আর এইদিকে একটা বাউন্ডারি আছে, আছে কি না? এখন এই বাউন্ডারির উপরে কার্সর নিয়ে যান তো, কার্সর নিয়ে গেলে দেখেন চারটে অ্যারো আসছে না, এই দাগে আসছে কি না? মুভ করো, এটাকে আমরা ওই যে মাউস এখানে ধরে ডান দিকে বাম দিকে নিয়ে যান তো, ডান দিকে বাম দিকে মুভ করতে পারছেন? তারপরে আপনি কতটুকু জায়গা রাখবেন বা কতটুকু কোন কোন প্যানটা আপনার বেশি ইম্পর্টেন্ট বা বেশি জায়গা লাগবে খেয়াল করেন। আপনি এখান থেকে কি করতে পারবেন? সব ফিক্স করে শিফট করে সাজাই দিতে পারবেন। তাহলে এটা তো ডান দিকে বাম দিকে গেল, এখন মনে করেন উপর নিচ করা যাবে কিনা দেখেন তো, যাবে? উপর নিচ করা যাবে, এই ডান পাশেও দেখেন ধরে উপর নিচ করা যাবে, ঠিক আছে? এই জন্য মনে করেন যে আপনার কাজের সুবিধার্থে যখন যেটা দরকার আপনি কিন্তু মুভ করে প্যানগুলোকে মুভ করে আপনার মতো করে জায়গা তৈরি করে নেবেন। ওকে, পারবো না এটা? এখন আসেন আমরা
সবাই কি হ্যান্ড দেয়া আছে না? আচ্ছা হ্যান্ড দেওয়ার পরে দেখেন এস এল, এস এল মানে কি স্মল লেটার, এস এল মানে কি স্মল লেটার। মনে করেন আগে আমরা এল ই টি পি ই আর এস লিখলে তারপরে কি আমাদের 26টা অ্যালফাবেট আসছিল তাই না? এটাকে শর্ট নেম দিতে যাচ্ছি, এটাকে আমরা কি শর্ট নেম দিতে, শর্ট নেম দিলে কি ডাক নাম যদি থাকে তাহলে ডাকতে সুবিধা হবে, কল করতে সুবিধা হবে। তাহলে যে কোনো একটা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে গেলে, অবজেক্টের নাম ক্রিয়েট করতে গেলে প্রথমে তার কি লিখতে হয়, আগে একটা শর্ট নেম লেখেন। শর্ট নেম লেখার পরে লেস দেন আছে না আমাদের, লেস দেন আইটেম, লেস দেন আইটেম সবাই লেখেন আমার সাথে সাথে আপনারা টাইপ করেন। লেস দেন হাইফেনের আগে আপনি বড় হাতে লেখেন, কিন্তু লেস দেন হাইফেনের আগে আপনার কোনো ধরনের বাউন্ডিং নাই যে আপনি ছোট হাতে লিখবেন না, যা লিখবেন তাই, কিন্তু শর্ত থাকবে, কোনো স্পেস থাকবে না, কোনো স্মল লেটার এস স্পেস এল এভাবে লেখা যাবে না, এস এল দরকার এস আন্ডারস্কোর এল আর সাথে জয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? এইটা লিখে আমরা লিখবো হলো এল ই টি পি ই আর এস, জাস্ট এটুকুই লিখবো, জাস্ট এটুকুই লিখবো। কেউ নাম দেন না, দেখেন আবার আমার সাথে সাথে দেখেন এস এল লিখে তো সবাই লেস দ্যান শিফট দিতে হয়, লেস দ্যান হাইফেন মাইনাস যেটা, এবার লেখেন এল ই টি পি তারপর সাথে সাথে চলে আসার কথা না, জি আসছে না? এই ফাংশনটা নেন, নেওয়ার পরে নিচের কনসোলটা ব্রাশ করুন তো সবাই, ব্রাশ করছি। তারপরে কি দেখেন আবার এখানে 18 নম্বর লাইন, আমি জানি না আপনাদের কত নম্বর লাইন, ঠিক আছে? এস এস লেস দ্যান হাইফেন এল ই টি ই আর এস লিখছেন, লেখার সাথে সাথে দেখেন আর কোনো ওয়ার্নিং নেই নাম্বারটা আছে কিনা, তাই এই লাইনটা রান দেন তো, লাইনটা রান দেন, কি আসছে বলেন? এই লাইনটাই আছে এক্সিকিউশনে, ওই লাইনটাই খেলছে এক্সিকিউট হয়েছে, বাট আউটপুট আসে না, তাই না? মানে লাইনটা রান হয়েছে, কিন্তু আগে লেটার লিখে রান দিলে কিন্তু কি লেটার আসতো, লেটার তো দেখছো, কিন্তু এখন ওই লেটারের আমরা শর্ট নেম দিয়ে ফেলেছি, সেই শর্ট নেমটা কি এস এল, সেই শর্ট নেমটা এস এল, যেটা পরের লাইনে চলে আসলে আমরা এখানে লিখেন এস এল, এস এল লিখেছেন, লিখে রান দেন। এখন আসছে তাই না? তার মানে প্রথম লাইনটা কি নামকরণ সহ লাইন লিখলাম, এখন ওই নামে ডাকতে হবে তোকে, ওকে বলছি শো দা ডাটা, তুমি ডাটাটাকে দেখাও, কাকে বলছি এসএল কে, ক্লিয়ার সবাই? মানে শর্ট নেম রেখে দিয়েছি তাই। এখন কিন্তু আপনি দেখেন দিছেন এই লাইনটা আবার ক্লিয়ার করার তো কন্ট্রোলটা ক্লিয়ার করে ওই এসএল লেস দ্যান হাইফেন লেটার এই লাইনটার উপরে কার্সর দেন, নিয়ে রান দেন, দেখেন আগের অবস্থা না, এবার শুধুমাত্র ওই যে এস এল টুকু সিলেকশন করতে পারবো, শুধুমাত্র এস এল টুকু, সবাই এস এল টুকু সিলেকশন করেন তো, করছেন? এস এল পরে রান দেন, রান দেন, তার মানে কি ওই যে লাইন রান আর কি সিলেকশন রান, তার মানে কখন কোনটা ব্যবহার করতে বুঝতে পারছেন? আমি যদি এস এল লিখে রান দিই তাও হবে, যদি একটা লাইন কমাইতে চাই আমি তাহলে এস এল লিখবো না, না লিখে শুধুমাত্র কি বাম পাশে এস এল টুকু সিলেকশন করে রান দেব। কি কঠিন লাগছে কিনা? আচ্ছা কঠিন যদি না লাগে তাহলে এখন আসেন আমরা ঠিক সিমিলার ভাবে আপনারা একটা সিএল এর নামকরণ করেন তো, ক্যাপিটাল লেটার সিএল, এটা আমাদের কাজ, সিএল ক্যাপিটাল লেটার, এই যে সিএল লেস দ্যান হাইফেন এল ই টি পি ই আর এস, সিএল থেকে নামকরণ করবেন সিএল, সি সবাই একটু একটা কাজ ভুল করেন তো, চেষ্টা করেন সি স্পেস এল লেস দ্যান হাইফেন
সি স্পেস এল লেস দ্যান হাইফেন ঠিক আছে কি হচ্ছে বলুন তো ক্রস চিহ্ন দেখাচ্ছে তার মানে ওইভাবে লেখা যাবে না মানে আপনি যতই লেখা থাকেন ওটা ওই লাইনটা কিন্তু কি হচ্ছে আচ্ছা এল ইন টি কি লিখতে থাকে ওই বড় হাতের লেটারও নেন নেওয়ার পরে দেখেন এই লাইনটা রান দেন সবাই লেখার পরে রান দেওয়ার পরে কি লেখা আসছে বলেন আনএক্সপেক্টেড সিম্বল ইন সিএল স্পেস এল তাহলে আপনি যদি একটা ভুল করেন সেই ভুলটা কোথায় করে দেন বুঝতে পারছেন বিষয়টা এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে এটাকে বলা হয় বাগিং মানে বাগ ভুলগুলো কি করতে হবে শুধরাতে হবে আমাদের তাহলে সিএল এর এই স্পেসটা রিডিউস করে দেন কমাই দেওয়ার পরে এবার রান দেন তো ওই লাইনটা এবার রান হবে এবার আবার সিএল লিখে রান দেন ঠিক আছে তাহলে আমরা কি এইভাবে নামকরণ করতে পারবো না পারবো কিনা নামকরণ করতে গেলে কি সবাই আমার সাথে সাথে বলেন প্রথমে শর্ট নেম প্রথমে কি দিতে হবে শর্ট নেম আবার লেস দ্যান হাইফেন দিয়ে তার পাশে তার নামকরণ করতে হচ্ছে ক্লিয়ার সবাই আচ্ছা এখন আসেন আমরা একটু ছোট করে একটা হ্যান্ড দিয়ে নিই ছোট করে একটা হ্যান্ড দিয়ে নিই দিয়ে এন্টার দিই আমাদের কি এসএল করা আছে না এসএল এসএল বড় হাতের এস ছোট হাতের নাকি বড় হাতের এল কোনটা বলেন বড় হাতের এল কোনটা বড় হাতের এটা হলো একটা 26 সদস্য বিশিষ্ট কয় সদস্য বিশিষ্ট 26 সদস্য পরিবার 26 সদস্য বিশিষ্ট অ্যালফাবেট আছে এখানে তাই না ইংরেজি অ্যালফাবেট এটাকে বলা হয় একটা ভেক্টর এটা কি বলা হয় ভেক্টর 26 সদস্য বিশিষ্ট ভেক্টর এই ভেক্টরটাকে আমরা কি করব এখন ইনডেক্সিং করব কি করব ইনডেক্সিং করব লেখেন সবাই থার্ড ব্র্যাকেট এসএল লিখে লেখেন থার্ড ব্র্যাকেট তাই অটোমেটিক্যালি ক্লোজ ব্র্যাকেট চলে আসে না এর ভিতরে লিখে দেন 5 এর ভিতরে লেখেন কত 5 লিখে রান দেন তো ব্র্যাকেটটা কই তার মানে কি বলুন তো এক থেকে 26 এর ভিতরে পঞ্চমতম কে এক থেকে 26 এর ভিতরে পঞ্চমতম অ্যালফাবেট কি না সেই ইনডেক্স করে কেটে নিয়ে আসতে হবে বোঝা গেল বিষয়টা তাহলে এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে ভেক্টর সবগুলো হলো ভেক্টর আর এই ডাটাগুলো যখন এক্সেলে থাকবে আমি এটা ক্লিয়ার করে ডিটেইলের পরে এটাকে আরেকটু এক্সেল দিয়ে বোঝা গেল তার আগে আমরা আর দুই এক মিনিট টাইম নেব এরপর আমরা এখন লিখব আবার লিখে এস এল তারপরে কি থার্ড ব্র্যাকেট মানে আমি এখন যে জিনিসগুলো করাবো এখন পর্যন্ত মানে 33 নম্বর পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না কখন মাধ্যমিক দিচ্ছি কখন থার্ড ব্র্যাকেট দিচ্ছি ঠিক আছে এটা কি লিখার পরে এই দুটো টাকা লাগবে তখন একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন শুধু আমরা এইগুলো প্র্যাকটিস করব বিষয়গুলো এস এল এখন আপনি চান 1 থেকে 5 তারা 1 থেকে 5 তারা তাহলে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়েছেন দেখেন 1 কোলন 5 কত 5 দিয়ে এন্টার দেন তার কতগুলো আসলো 5টা এরপর যদি আপনি এক্সেল একটা ডাটা পুট করছেন ওই ডাটার ভিতরে ওটা একটা প্ল্যান লাইন নাম করছেন ওই প্ল্যান লাইনের 1 থেকে 5 তারা আপনি ইনজেক্ট করতে পারবেন না আচ্ছা আবার লেখেন এস এল থার্ড ব্র্যাকেট তাই না থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন 1 টু 15 তাহলে কি এ থেকে ও পর্যন্ত সবাই রান দিবেন 1 টু 15 লিখে রান দেন আচ্ছা এখন আমি যাচ্ছি 20 থেকে 24 তম তারা 20 থেকে 24 তম সবাই লিখতে পারবেন এসএল এগুলো খুবই ছোট জিনিস কিন্তু এগুলো খুবই ইফেক্টিভ আমাদের একটু মনে লাগবে এগুলো 20 থেকে 24 তাহলে কি টি ইউ ভি ডব্লিউ এক্স এখন আরেকটু ছোট করে হ্যাশ দেন 3-4টা হ্যাশ দিয়ে এখন লেখেন বলেন তো হ্যাশের ডান পাশে উপরে হ্যাশের ডান পাশে কি লিখবো বলেন তো ভেক্টর ইনডেক্সিং ঠিক আছে ভেক্টর ইনডেক্সিং কিভাবে করতে হয়
এই হ্যাশ কেন দিতে বুঝতে পারছেন? এই উপরের হ্যাশে লিখবো অবজেক্ট নেমিং, অবজেক্ট নেমিং। এইভাবে আপনাদের কমেন্টগুলো লিখে রাখবেন, তাহলে আমাকে একদম পূর্ণ একটা প্রোগ্রামারের মতো কাজ হবে, ঠিক আছে? অবজেক্ট নেমিং করতে হয় কিভাবে সেই কাজটা করলাম, কিভাবে ভেক্টর ইনভেন্সি করতে হয় সেই কাজটা করলাম। এটা এরকম বোঝাচ্ছে না? এই কোডগুলোর কাজ কি? অবজেক্ট কিভাবে নেমিং করতে হয়, এই কোডগুলোর কাজ কি? কিভাবে ভেক্টরকে ইনডেক্সিং করতে হয়। এই হ্যাশগুলো লিখছি কিন্তু এই কারণে আপনারা আপনাদের লেভেল টাইমে এগুলো আপনাদের ভাষায় লিখে রাখবেন যে আপনি কি করেছেন। তখন বাংলায় ইংরেজিতে বাংলা মতো লেখা যায় না, এইভাবে লিখে রাখবেন আপনার বোঝার সাথে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই যে শেষে কি একটা ভ্যাল দিয়েছেন না, ভ্যাল দিয়ে তো এন্টার দেন, লেখেন এম আই এন ছোট হাতে এম আই এন লিখেছেন। দেখেন তো আপনাদের লেখার সাথে সাথে ফাংশন আসছে কিনা? অনেকে আসছে না। আচ্ছা, অনেকে আসছে না। কার কার আসছে? আমার আসছে। আমার আসছে। আচ্ছা, এম আই এন ছোট হাতে লিখেছেন সবাই? দেখেন আমার মতো অনেকে আসছে না, তাই না? এটা সমস্যা নাই, ফার্স্ট টাইম তো একটু মেমোরি পাই নাই। এম আই এন লিখে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন। এর সাথে সাথে দেখেন ওই যে হলুদ কালারের একটা কি লেখা আছে বলুন তো? মিন নেম ফলস। মিন আবার ভিতরে কিছু একটা বসাই দেবো, তাই না? আমাদের হাতে কি আছে বলুন তো? এস এ। আমাদের হাতে কি আছে? এস এ। বড় হাতে এস এ লিখে দিতে হবে ব্র্যাকেটের ভিতরে, যে কন্ট্রোল এন্টার দেন। এ আসছে। মানে ওই যে 26টা তার ভিতরে মিনিমাম কে এ তাহলে কি বুঝা যাচ্ছে? ম্যাক্সিমাম পাওয়া যাবে। ছোট হাতে লেখা আছে এম এ এক্স। এবার দেখুন আপনাদের সবার আসছে এম এ এক্স আসছে সবার। এবং দেখেন এখান থেকে চুজ করবো নাকি আমার ব্র্যাকেট দিব? চুজ করব। চুজ করবো। এই যে দেখেন এটা হলো বেস প্যাকেজের আন্ডারে। এটা কোন প্যাকেজের আন্ডারে? বেস প্যাকেজের আন্ডারে। এই ফাংশনটা লেন্স এর পরে কি লিখব? এস এল এল। যে এন্টার দেন, তাহলে কি হলো বলেন? চেক। আপনি পেরেছেন আপু? এরপরে দেখেন রেঞ্জ আর এ এন জি, রেঞ্জ আর এ এন লেখার সাথে সাথে চলে আসার কথা। আর স্টুডিও বলেই কিন্তু এভাবে আসছে। যদি আর বসানে কাজ করতাম আসতো না। এভাবে আসতো। রেঞ্জ মানে আপনার প্রথম কিছু শুধু চিন্তা করেন যে রেঞ্জ লেখা যায় কিনা। 7:8 7:10। আচ্ছা, রেঞ্জ দেন, এরপরে এসএল দেন, এসএল এ থেকে কত? এ থেকে জেড। জেড। এবার লেখেন লেন্থ এল ই এন জি, লেন্থ দৈর্ঘ্য, তাই না? লেন্থ এস এল আছে। তার মানে যদি একটা ভেক্টর বা একটা ডাটা সেট ছোট একটা ডাটা সেট পান, তার মিনিমাম, তার ম্যাক্সিমাম, তার রেঞ্জ, তার লেন্থ। আচ্ছা, সবাই কি সেভ করছি কিনা দেখেন তো উপরে। সেট করে বলি। সেটি অ্যাক্টিভ হয়ে যায়। সেগুলো আলাদা কালার হলো। এমন একটা ব্রেক হয়ে আর ওটাই তো দরকার। সেভ করে রাখুন, ওটা অ্যাক্টিভ রাখতে পুরো কেন সেভ দিতে বলি সেটটা ওটা হলে পুরোটা সেভ হবে না আবার এখন এখানে একটা ক্রস আছে কিন্তু এখানে ভুল লাইন আছে। ওটা সেভ দিবেন 1:2 ক্রস আছে ঠিক আছে? এটা হচ্ছে ওইটাও করে নাকি তাহলে আমরা যে আমার এখানে বলি 35 লাইন আমরা কাজগুলো করলাম,
আপনারা কি বুঝতে পারছেন কিনা? সবগুলো আমরা পেরেছি কিনা? আমার সাথে আপনারা আছেন কিনা? জি। আচ্ছা। কোন ফাংশনের কি কাজ কেন বললাম? আমি জাস্ট টাইম হয়ে গেছে, তারপর 2 মিনিট একটু টাইম দিব। এটা শেষ করে তারপর দেখতে হবে। এটা কি একটা এক্সেল ফাইল না? সবাই দেখেন, এটা কি একটা এক্সেল ফাইল না? এই এক্সেল ফাইল কি আমরা কি করি? ডাটা এন্ট্রি করি। ডাটা কি করি? এন্ট্রি করি। একটা হলো কলাম বরাবর আর একটা হলো কি রো বরাবর। এক্সেলে কলামকে ইন্ডিকেট করে কিভাবে? সবাই আমার দিকে তাকান। এক্সেলে কলামকে ইন্ডিকেট করে কিভাবে? এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি, তাই না? আর রো কে ইন্ডিকেট করে কিভাবে? নিউমেরিক ভাবে। এখন মনে করেন যে ঠিক আমাদের দেখেন এখানে যে এ বি সি আর এদিকে কি 1 2 3, আমি যদি এখন এইগুলো বাদে যে কোনো এক জায়গায় কার্সর রাখি, আপনি কোন কোন সেলে আছেন কিভাবে বুঝবেন? D6 বি ওই যে আর উপরে 2, B2 এখানে আমি কোন সেলে আছি বলেন? H11 এই সেলে এখন কোথায় আছি? H19 আচ্ছা, আপনারা কিভাবে দেখতেন এটা? H এটা আর এটা নাকি এই যে এই যে দেখেন, এটা হলো নেম বক্স বলে। নেম বক্স থেকে সহজেই কি করা যায়? ফিট করা যায়। এটাকে name box। এখন দেখেন এই ডাটাটা কিভাবে আছে? মনে করেন যে আমি যদি এ কে একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, এ কলাম ভেক্টর, এ ভেক্টরে কি আছে? সিরিয়াল নেম। বি ভেক্টরে কি আছে? এনভায়রনমেন্ট। আমরা ম্যাট্রিক্স পড়েছি না? 1 2 3 3 4 5 6 7 8, এটাই নাকি আমাদের কি ছিল বলতো? এটা পড়েছি না ম্যাট্রিক্স? জি। ম্যাট্রিক্স গঠিত কি হয় কিভাবে? বিভিন্ন ধরনের ভেক্টর সন্নিবেশ করবে। একটা হলো রো ভেক্টর আর একটা হলো কি কলাম ভেক্টর। মনে পড়ছে? আচ্ছা, কলাম ভেক্টরের এলিমেন্টগুলো কারা বলো তো? এখানে যদি বি ভেক্টরের এলিমেন্ট কারা? নিচের দিকে গ্রেডিয়েন্টগুলো, তাই না? ই ভেক্টরের এলিমেন্টগুলো কারা? এরা। এখন যদি বলি যদি 2 নম্বর যদি আমার রো হয়, তাহলে 2 নম্বর রো ভেক্টর কারা? তার এলিমেন্ট কারা? এরা। ঠিক আছে? 3 নম্বর রো ভেক্টরের এলিমেন্ট কারা? এরা। এখন যদি বলি কলাম ভেক্টরের এলিমেন্ট কারা? 3 নম্বরের এরা। এইভাবে তো আমরা সন্নিবেশ করা হয়, থাকে কি না? এটাকে বলা হয় ডাটা ফ্রেম। কি বলা হয়? ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম। এটাকে কি বলা হয়? ডাটা ফ্রেম। ডাটা ফ্রেমে কি থাকে? একটা রো ভেক্টর থাকে, একটা ক্লিয়ার সবাই? আর এই ভেক্টরকে বাউন্ডিং করা হচ্ছে ম্যাট্রিক্সে কোন সিম্বল দিয়ে? থার্ড ব্র্যাকেট। যার কারণে ইন্ডেক্সিং করার সময় থার্ড ব্র্যাকেট মনে থাকবে সবাই। ভেক্টরকে ইন্ডেক্সিং করতে গেলে সব সময় কোন ব্র্যাকেট? কেন? ম্যাট্রিক্সকে বাউন্ড করা হয়েছে ক্লাস 8 এ থার্ড ব্র্যাকেট। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? আর এক্সেলে যখন আপনারা মিন মিডিয়ান মোড বের করছেন না, মনে আছে? এটা তো আপনারা করেন। ইকুয়াল থেকে min যেটার সাথে যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, ফাংশনের ক্ষেত্রে হয় সবসময় আর মিনিমাম অফ বলতে ফার্স্ট ব্র্যাকেট। এই প্রোগ্রামিংটা আরো একই ভাবে করা হয়। মিন অফ ফার্স্ট ব্র্যাকেট যদি ভেক্টর হয় থার্ড ব্র্যাকেট, যদি ভেক্টর হয় থার্ড ব্র্যাকেট। ইন্ডেক্সিং বলতে কি হবে? কেন থার্ড ব্র্যাকেট? ক্লাস 8 এ ম্যাট্রিক্সকে আমরা দিয়েছিলাম কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। এইভাবে মনে রাখবেন, তাহলে আপনি কোনো কোনদিন ভুলবেন না। চলেন আমরা নাস্তা করে আসি। আমরা এক্সাক্ট আজকে একটা মেসেজটা হলো দেখছেন